In this class, I'm going to talk about use of be verb, do verb, and have verb. So first of all, we have to know the actual definition of it. Here you can see. দেখেন, আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের ভিতর একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে এবং বিভিন্ন ভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। আজ আমরা বি ভার্বের সমস্ত ব্যবহার শিখব। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। বিই, দেখেন এটা হচ্ছে একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। হওয়া বা থাকা এই দুইটা অর্থ দেয়। এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে যে হওয়া হবে না থাকা হবে। অর্থাৎ বি একটা ভার্ব, এই ভার্বের পরে আমার যে অবজেক্টের যে জায়গাটা আছে বা এক্সটেনশনের যে জায়গাটা, এই এক্সটেনশনে যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর মানে থাকা, যদি পার্সন বা নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া। এটা আমি দেখাচ্ছি। তার আগে এখানে দেখেন, বি নিজে একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এগুলোর অনেক ফর্ম হয়ে থাকে। যেমন অ্যামি, যার, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। এই সবগুলো ফর্মেরই বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। এগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ব্যবহার করতে হয়। প্রেজেন্ট টেন্সের ভিতর বি ভার্বটা কিভাবে ব্যবহৃত হয় দেখেন, এখানে বলছে যে আমি আগেই বলছি বি নিজে একটা ভার্ব, যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। বি নিজে এখানে প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে, আবার এর প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। এটা পার্সনের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এগুলো আপনারা বোঝেন যে সাবজেক্ট যদি আই হয় তাহলে অ্যাম বসে, হি, শি, ইট, অথবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, উই, ইউ, দে বা থার্ড পার্সন প্লুরাল হলে আর বসে। এইভাবে এগুলোকে আমার ব্যবহার করতে হয়। এবং দেখেন এখানে লেখা আছে, আমাদের মনে রাখতে হবে যে অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের ভিতর শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা নিজেই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। আসলে জিনিসগুলো ঠিক কেমন আমি একটু বোঝাই বলি, এখান থেকে এইভাবে দেখালে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। আমি একটু নিজে লিখে দেখাই। প্রথমত যে কথাটা আমরা টেন্স শিখি, টেন্সের 12টা স্ট্রাকচার আছে, এবং টেন্সের স্ট্রাকচার গুলো মূলত কি, আমি কি বলছি এর আগে, যে ভার্বের ফর্মের পরিবর্তন। এক একটা টেন্সে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে সেন্টেন্সের টাইমের পরিবর্তন বা হয় বা অর্থের পরিবর্তন হয়। এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন বিষয়গুলো। সেটা হচ্ছে, জাস্ট ওয়েট আ মিনিট। সেটা হচ্ছে, প্রত্যেকটা ভার্বের আমি বলছিলাম আপনাদের যে 5টা ফর্ম থাকে। ভি 1 বা প্রেজেন্ট ফর্ম, এই ভার্বের ফর্ম সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, এটা আমি শিখাবো আপনাদের। ভি 2 বা পাস্ট ফর্ম, ভি 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি 4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভি 5 এটা এগুলো থার্ড পার্সন ফর্ম। যেমন গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম গন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম গোয়িং, থার্ড পার্সন ফর্ম গোস। অর্থাৎ এই যে গো ভার্বের 5টা ফর্ম আমার আছে। এই রাইট শব্দটার বাংলা অর্থ হচ্ছে লেখা। এই রাইটের পাস্ট ফর্ম রোট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম রাইটিং। এই এক একটা ফর্ম এক এক ধরনের স্ট্রাকচারে ব্যবহৃত হয়ে সেন্টেন্সের অর্থের বা টাইমের পরিবর্তন। এই ড্রাইভ মানে চালানো, এর পাস্ট ফর্ম ড্রোভ, পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ড্রাইভিং, থার্ড পারসন ফর্ম ড্রাইভস। ড্র মানে আঁকা, এর পাস্ট ফর্ম ড্রিউ, পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ড্রয়িং, থার্ড পারসন ফর্ম ড্রস। স্পিক মানে বলা, এর পাস্ট ফর্ম স্পোক, পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন। এগুলো সবই ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম স্পিকিং, থার্ড পারসন ফর্ম স্পিক্স। এই প্রত্যেকটা ভার্বের যেমন 5টা ফর্ম থাকে, আমাদের আমি যদি বলি ডু, এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ডুইং, থার্ড পারসন ফর্ম ডাস।
হ্যাভ, অনেকে মনে করে হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, এর পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড। কথাটা একটু বোঝেন। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাভিং, এইচ এ ভি আই এন সি। এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাজ। এই যে প্রত্যেকটা ভার্বের পাঁচটা ফর্ম আমি এখানে লিখছি, যেটা আপনারা দেখছেন, এরকম ভাবে আমাদের বি নামে একটা ভার্ব আছে, বিই। এই বি নিজেই, এটা বেস ফর্মের ভার্ব। এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে মূলত এখানে অ্যাম ইজ আর। মানে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম জিনিসটা আলাদা। এখন সব ভার্বেরই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম একই হয়, এই জন্য ওইভাবে এটা বোঝা যায় না। বাট এই বি ভার্ব, এই বি হচ্ছে একটা ভার্বের নাম, এটা রুট ফর্ম বা বেস ফর্মের ভার্ব। এটা একটু ডিফারেন্ট অন্য সকল ভার্বের চেয়ে। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। এগুলো পার্সন ভেদে বলবে। ওয়াজ ওয়ার, এর যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে বিন। এর যে পাস্ট পার্টিসিপল, সরি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিন। অর্থাৎ ভি থ্রি হচ্ছে বিন, ভি ফোর বিন। আর ভি ফাইভ ওইভাবে হয় না, অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যেগুলো বসাতে হয় সেগুলো ছাড়া ওইভাবে হয় না। তো এই যে বি, এর দুটো মানে, এই ভার্বটার দুটো অর্থ। একটা হচ্ছে হওয়া, আরেকটা হচ্ছে থাকা। আমার কথাটা ভালোভাবে বুঝবেন। আমরা অন্যান্য সকল ভার্বকে যেভাবে ব্যবহার করি, এই ভার্বটাকেও আমরা সেইভাবেই সেন্টেন্স তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি ফাইনাইট ভার্ব হিসাবে। কেমন? মনে করেন আমি যদি বলি যে আই রাইট, এর বাংলা অর্থ কি? আমি লিখি। কি লিখি? আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। তাহলে আপনি যদি বলেন আই বি, এই বি এর বাংলা অর্থ আমি দুটো বলছি, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। তাহলে আপনি যদি বলেন আই বি, এর অর্থ হচ্ছে আমি হই বা আমি থাকি। এখন আপনি যদি বলেন আই বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হই। আবার আপনি যদি বলেন আই বি, এখানে প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন ইউজ করতে হয়। ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে ইন। এখন আমি যদি বলি আই বি অ্যাট গাজীপুর, এর বাংলা অর্থ হচ্ছে আমি গাজীপুরে থাকি, আমি গাজীপুরে থাকি। অর্থাৎ বি মানে হওয়া বা থাকা। যদি দেখেন বি এর পর পার্সন আছে তাহলে বি এর মানে হওয়া, যদি দেখেন প্লেস আছে তাহলে বি এর মানে থাকা। তো এই বি এর প্রেজেন্ট ফর্ম আমরা অ্যাম ইজ আর ব্যবহার করি, এই জন্য এখানে বি বসে না। বি হচ্ছে রুট ফর্মের ভার্ব বা বেস ফর্ম। এই বিটা মূলত মডাল ভার্বের পরে বসে, বাট প্রেজেন্ট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে, এটা প্রেজেন্ট ফর্ম। কিন্তু আপনি যদি এই বি বসান, এটাও ভুল না, এই সেন্টেন্সটাও ভুল না, বিও প্রেজেন্ট ফর্মের কাজ করে, বাট এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে আপনার এই অ্যাম ইজ আর। সেখানে এরকম অ্যাম বসাতে হয়, যে আই অ্যাম আ ডক্টর অথবা আই অ্যাম এট গাজীপুর। তাহলে আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। অথবা আমি যদি বলি যে আই সাবজেক্ট, গো মানে যাওয়া, আই গো আমি যাই। কোথায় যাই? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে এই যে আই গো টু স্কুল বা আই রাইট আ লেটার, এগুলো কোন টেন্স? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই অ্যাম আ ডক্টর বা আই অ্যাম এট গাজীপুর, এটাও কি? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই অ্যাম কি? বি এর প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের ভার্ব, যার মানে হওয়া বা থাকা। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। আমরা মনে করি অ্যাম ইজ আর থাকলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট না, ইনডিফিনিট। আবার আমি যদি বলি, খেয়াল করেন, আমি যদি এখানে বলি যে আমি চিঠি লিখেছিলাম, তাহলে আই রোট আ লেটার, আমি চিঠি লিখেছিলাম। তাহলে এই জায়গাটাতে আপনি অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ হয়। তাহলে আপনি যদি বলেন আই ওয়াজ, আমি ছিলাম আর ডক্টর, অর্থাৎ আমি একজন ডাক্তার ছিলাম। এখানেও আপনি যদি বলেন আই ওয়াজ অ্যাট গাজীপুর, এর মানে হচ্ছে আমি গাজীপুর ছিলাম। তাহলে এটাও আমার কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আপনি ফিউচারে কথা বলেন, আমরা ফিউচারে কিভাবে সেন্টেন্স করি? যে ভার্বের বেস ফর্মের আগে শ্যাল বা উইল যুক্ত করলে ফিউচার টেন্স হয়। তো আই উইল রাইট, এর বাংলা অর্থ কি? আমি চিঠি লিখবো, লেটার। তাহলে আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট এ লেটার, আমি চিঠি লিখেছিলাম। আই উইল রাইট এ লেটার, আমি চিঠি লিখবো। আই অ্যাম আ ডক্টর, আমি হই একজন ডাক্তার। আই ওয়াজ এ ডক্টর, আমি ডাক্তার ছিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এইবার আই উইল
এখানে উইলের পরে এম ওয়াজ হয় না, আমার বি আছে, যেহেতু ওটাই রুট ফর্মের বা বেস ফর্মের ভার্ব, এজন্য বি বসাতে হয়। বি মানে কি, হওয়া বা থাকা, বি মানে হওয়া, উইল বি মানে হবে। আই উইল বি, আমি হব, আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আবার এইখানে কি হবে, আই উইল বি অ্যাট গাজীপুর, আমি গাজীপুরে থাকবো। আবার দেখেন, আমি যদি বলি আমি চিঠি লিখতেছি, আমি যদি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, তাহলে ইংলিশটা কি হয়, যে আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছি। তাহলে এইখানে যদি বলেন বি মানে কি, হওয়া বা থাকা, রাইট মানে লেখা, তাহলে হচ্ছি বা থাকছি, মনে করেন আমি একজন ডাক্তার হচ্ছি, যদি এরকম একটা কথা বলি, আই অ্যাম বিং, এই 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 যে অ্যামটা এখানে নিলাম, এই অ্যামটা কিন্তু বাইরে থেকে আসছে, এটা আমার স্ট্রাকচারের অ্যাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ এর বসাতে সেই অ্যাম। আর বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে এই বিং, আই অ্যাম বিং আ ডক্টর, এর বাংলা অর্থ হচ্ছে আমি একজন ডাক্তার হচ্ছি, মানে ডাক্তার হওয়াটা আমার আমার একটা প্রোগ্রেসের ভিতর আছে, মানে আই এম বিকামিং আ ডক্টর, এই বিং এর পরিবর্তে বিকাম ব্যবহার করা যায় হওয়া অর্থে। আবার আমি ঢাকায় থাকছি বা আমি গাজীপুরে থাকছি, তুমি কোথায় থাকছো, হোয়ার আর ইউ লিভিং, আমি গাজীপুরে থাকছি, আই এম লিভিং অ্যাট গাজীপুর, আর আই এম স্টেইং অ্যাট গাজীপুর, সেই স্টে বা লিভ ব্যবহার না করে, বা আই এম রিমেইন, রিমেইন মানেও থাকা, এগুলো ব্যবহার না করে জাস্ট আপনি যদি বলেন আই অ্যাম অ্যাট গাজীপুর, সরি, আই অ্যাম বিং অ্যাট গাজীপুর, আমি গাজীপুরে থাকি, অর্থাৎ এখানে বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। আবার এই রাইটের পাস্ট পার্টিসিপল কি, রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, WRITTEN, এই বি এর পাস্ট পার্টিসিপল বিন। তাহলে আপনি যদি বলেন আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি, হ্যাভ প্লাস V3, কি লিখলাম, আই হ্যাভ রিটেন আ লেটার, কথাটা বোঝেন। তাহলে এই বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, তাহলে আমি ডাক্তার হয়েছি, আই হ্যাভ বিন আ ডক্টর। এখন আমরা মনে করি কি হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকলে সেটা প্যাসিভ ভয়েসের কোনো সেন্টেন্স মনে হয় বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বাট না, এটা কিন্তু জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এই হ্যাভ বিন হ্যাজ বিন ধরেই অক্সিলারি না, এই বিনটা মূলত এখানে মেইন ভার্ব, বি মানে হওয়া বা থাকা, এই বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, আমার হ্যাভটা অক্সিলারি ভার্ব, বিটা মেইন ভার্ব, আই হ্যাভ বিন, আমি হয়েছি একজন ডাক্তার। আবার আমি গাজীপুরে থেকেছি 2 মাস, আই হ্যাভ বিন অ্যাট গাজীপুর ফর থ্রাইস, এরকম বলতে পারেন 2 বার আমি গাজীপুরে থেকেছি, তো যাই হোক বলার দরকার নেই, আই হ্যাভ বিন অ্যাট গাজীপুর, আমি গাজীপুরে থেকেছি। অর্থাৎ এই জায়গাটাতে আমি মূলত আপনাদের এই বিষয়টাই বোঝাতে চাচ্ছি, আমরা যে মনে করি যে এই অ্যাম ইজ আর ওয়াজ আর বা বিন বিং, এই যে অ্যাম বিং ইজ বিং আর বিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভে ব্যবহৃত হয়, হ্যাভ হ্যাজ বিন প্রেজেন্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে ব্যবহৃত হয়, অর্থাৎ এই অ্যাম ইজ আর ওয়াজ আর বিং বিন এগুলোকে আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে চিনি। বাট এইটা মনে রাখবেন আপনারা, এই বি ভার্ব গুলো অর্থাৎ এই অ্যাম ইজ আর ওয়াজ আর বা ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, ঠিক আছে, কখন, যখন এদেরকে অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসাই, সেন্টেন্স গঠন করতে সাহায্য করি, তখন এটা অক্সিলারি ভার্ব। কিন্তু এই প্রত্যেকটা ভার্বই, এই অ্যাম ইজ আর ওয়াজ আর বি বিন বিং, এই প্রত্যেকটা ভার্বই তাদের নিজস্ব অর্থ আছে, এবং তাদের নিজস্ব অর্থ অনুসারে অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো এই ড্রাইভ ভার্বটাকে যেমন সব টেন্সেই ব্যবহার করা যায়, যে কোনো টেন্সে, তো অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো এই অ্যাম ইজ আর ওয়াজ আর কেও যে কোনো টেন্সের স্ট্রাকচারে, যে কোনো সেন্সে, যে কোনো টাইমে অ্যাজ এ মেইন ভার্ব তাদের নিজস্ব অর্থ অনুসারে ইউজ করা যায়। অর্থাৎ এদেরকে আমরা যে বলি অক্সিলারি বা হেল্পিং ভার্ব, বিষয়টা এমন না। অক্সিলারি তখনই হয়, অক্সিলারি মানে হেল্পিং, মানে সাহায্যকারী, অন্য আরেকটা ভার্বকে কথা বলতে সাহায্য করে, যখন এই অ্যামিজ আর অজার অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে, তখন এদেরকে আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলি। বাট এই ভার্বটা অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতোই কিন্তু একটা মেইন ভার্ব, এদেরও একটা অথেন্টিক নেম আছে বি ভার্ব, এবং এদেরও অন্যান্য সকল ভার্বের মতো ড্র মানে যেমন আঁকা, ড্রাইভ মানে যেমন চালানো, রাইট মানে যেমন লেখা, এই বি এরও একটা অর্থ আছে, সেটা হচ্ছে হওয়া বা থাকা, এখানে মূলত দুটো মিনিং দেয়, এটা একটু ভিন্ন। এটা বুঝতে হবে কি যে আমার
বি বসানোর পর আমার অবজেক্ট বা এক্সটেনশনে যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, তাহলে ওই বি এর মানে থাকা, যদি পার্সন থাকে বা নাউন থাকে বি এর মানে হওয়া। ওটা সেন্টেন্স দেখলে সিচুয়েশন অনুযায়ী এসে যাবে যে আপনি হওয়া বলবেন না থাকা বলবেন। বাট আমি শুধুমাত্র এটাই আপনাকে বোঝাতে চাচ্ছি, এই যে ভার্বটা যেটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে চিনি, এটা আসলে অক্সিলারি না, অ্যাজ এ মেইন ভার্ব। অর্থাৎ মেইন ভার্ব হিসাবে এদের অন্যান্য সকল ফাইনাইট ভার্ব বা মেইন ভার্বের মতোই নিজস্ব অর্থ আছে, এরা অর্থ দিতে পারে, এবং অন্যান্য সকল ভার্বের মতোই এরাও যে কোনো টেন্সের স্ট্রাকচারে যে কোনো সেন্সে তাদের নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠন করতে পারে অ্যাজ এ মেইন ভার্ব। আমার কথাটা কি কেউ বুঝতে পেরেছেন বা ধরতে পেরেছেন আমি কি বললাম? আমাদের ভিতরে এই যে আমাদের ভিতরে এই যে একটা রং কনসেপ্ট, এই কনসেপ্টটাকে আমাদের দূর করতে হবে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড এরা অক্সিলারি ভার্ব। এরা প্রত্যেকটা ভার্বই আমার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যে কোনো টেন্সে হতে পারে। অর্থাৎ আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই, তারপর আমি বলছি আপনাদের। এইমাত্র একটা ক্লাস শেষ করলাম, আমাদের ফাইলগুলো করিনি। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন। আহ, আচ্ছা, তো আমি এইখানে ছিলাম, যে কথাটা আমি বারবার আপনাদেরকে বলছিলাম এই এতক্ষণ, যে কথাটা আমি বললাম যে আমাদের মনে রাখতে হবে যে অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের মধ্যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা নিজেই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা অন্য একটা মেইন ভার্বের পূর্বে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। তাহলে এইখানে কিছু সেন্টেন্স আছে, খেয়াল করেন। আই অ্যাম আ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার, রহিম ইজ আ গুড বয়, হি ইজ গুড অ্যাট ইংলিশ, করিম ইজ আ সায়েন্টিস্ট। ঠিক আছে? দে আর ভেরি ইন্টেলিজেন্ট, রবি ইজ আ গুড টিচার। এই যে কতগুলো সেন্টেন্স এই জায়গাটাতে আছে, এবং আপনারা দেখছেন অ্যামিজার আছে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে। বাট এই অ্যামিজার গুলো হচ্ছে এখানে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্স গুলোকে বলা হয় বি ভার্বের সেন্টেন্স, এবং এগুলো কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না। এরা প্রত্যেকটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। কোন টেন্স? present indefinite tense, not continuous. You have to remember it. These are the sentences of present indefinite tense. এটা আপনাদের বুঝতে হবে। এবং এই পাশে যে অবজেক্ট গুলো দেখছেন, এগুলো কিন্তু অবজেক্ট বলে না, এগুলোকে বলে কমপ্লিমেন্ট। আমি আপনাদের একটা ক্লাসে দেখিয়েছিলাম, গ্রামার ক্লাস যখন করছিলেন, যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স বাই ইউজিং অ্যাডভার্বিয়াল। আমাদের একটা সেন্টেন্সের এক্সটেনশনের জায়গাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব বসে। কোন সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কোন সেন্টেন্স এর ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এরপর কোন সেন্টেন্সের ভার্বকে কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এরপর কোন সেন্টেন্সের ভার্বকে, সরি, ভার্বকে আর প্রশ্ন করা যায় না কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স হলে। যদি কোনো সেন্টেন্সে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর মেইন ভার্ব হিসেবে থাকে, তখন সেই সেন্টেন্সের এক্সটেনশনে যে অংশটা থাকে ওইটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে একটা সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে সেই অবজেক্ট থাকে। এই সেন্টেন্স গুলোকে ওইরকম ডাবল ইউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা যায় না, বড় করা যায় না, এগুলো এখানেই ফুল স্টপ। হি ইজ আ টিচার, যে হি সেই টিচার। আই এম আ ডক্টর, যে আই সেই ডক্টর। দে আর ফার্মার, যারা দে তারাই ফার্মার। অর্থাৎ যে সাবজেক্টে থাকে অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তু থাকে, যেটাকে বলে কমপ্লিমেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। এই সেন্টেন্স গুলোকে কখনো প্যাসিভ ভয়েস করা যায় না, কারণ এই সেন্টেন্সের অবজেক্ট নেই। এই সেন্টেন্স গুলোকে কখনো বড় করা যায় না, কারণ এগুলোকে এভাবে কোশ্চেনও করা যায় না। তো এগুলো এখানেই শেষ। বাট এইখানে আপনার মনে রাখতে হবে অ্যামিজার আছে বলেই কন্টিনিউয়াস না। এইখানকার যে অ্যামিজার এগুলো কিন্তু মেইন ভার্ব, এদের নিজস্ব অর্থ হচ্ছে হওয়া বা থাকা, এবং এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই সেন্টেন্স গুলোকে আপনি যখন নেগেটিভ করবেন বা ইন্ট্রোগেটিভ করবেন, এই অ্যামিজারের সাথে নট বসালেই সেন্টেন্স গুলো নেগেটিভ হয় বা এগুলো ইন্ট্রোগেটিভ হয়। এদেরকে আগে নিয়ে আসলে, যেমন রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ নট এ স্টুডেন্ট। ইজ রহিম এ স্টুডেন্ট, ইজেন্ট রহিম এ স্টুডেন্ট, শি ইজ আ বিউটিফুল গার্ল,
she is not a beautiful girl. Is she a beautiful girl? Isn't she a beautiful girl? You are very happy, you are not very happy. So এইভাবে করা যায়। এখন দেখেন এখানে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে এই বি ভার্ব গুলো, অর্থাৎ এই am is আর was আর যাই বলেন না কেন, এগুলো যখন আমার অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে, সেটা আমরা কখন ব্যবহার করি? এগুলোকে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করছি। আর এটা মনে রাখবেন, যখন আমার অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে এগুলো বসে, সেটা am is are হোক, ডু ডাজ ডিড হোক বা হ্যাভ হ্যাজ হ্যাড হোক, তখন কিন্তু এদের যে অ্যাকচুয়াল মিনিংটা আছে, এদের যে ফাইনাইট মিনিংটা আছে, সেই মিনিং কিন্তু কখনো প্রকাশ পায় না। মূলত এরা মেইন ভার্বটাকে কথা বলতে সাহায্য করে বা একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসে। অক্সিলারি ভার্ব হিসেবে বসলে এই am is are এর মানে যে হওয়া বা থাকা, এই ধরনের কোনো মিনিং দিবে না। মিনিং মূলত মেইন ভার্বটাই দেয়। অর্থাৎ হি ইজ প্লেইং ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? সে ফুটবল খেলছে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং এট কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। শি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারে যাচ্ছে। ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো। এবং এইখানে এই অ্যামিজার গুলো ব্যবহৃত হচ্ছে ওই টাইমটাকে মেনটেন করার জন্য এবং সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য। অর্থাৎ একটা সেন্টেন্স কিভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয়, আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বা ইন্ট্রোগেটিভ করতে হলে আমার কি করতে হবে। যেমন অক্সিলারি ভার্বের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? আর এন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? আরেন্ট আই মিন আর নট, আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের শুরুতে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করেন, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। এটাও আমি গত ক্লাসে দেখিয়েছি আপনাদের। অর্থাৎ কোশ্চেন দুই ভাবে হয়। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, অক্সিলারি ভার্ব দিয়ে, জাস্ট অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। অর্থাৎ ইয়েস বা নো দিয়ে তার উত্তরটা কমপ্লিট করতে পারে। আর একটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন, ইনফরমেশন দিতে হয়। অর্থাৎ আর দি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? এখানে সে ইয়েস অর নো। বাট কি লেখা আছে দেখেন, ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। ওয়াই আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না। অর্থাৎ এটা সিচুয়েশন অনুযায়ী আপনি যে ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করবেন সেইভাবেই সেন্টেন্স হবে। এবার দেখেন একটা সেন্টেন্সকে কতগুলো ওয়েতে বলা যায় বা একটা সেন্টেন্সকে কত ভাবে ভাঙা যায়। এইভাবে প্র্যাকটিস করলে দ্রুত ফ্লুয়েন্সি আসে, দ্রুত সেন্টেন্স গুলোকে কাভার করা যায়। এগুলোকে আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং এ অ্যাপ্লাই করব। যেমন দেখেন, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে। ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে। ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে। ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না। ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না। ওয়ার সরি, সে কখন গাড়ি চালাচ্ছে না। ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না। এইভাবে এক একটা সেন্টেন্স তৈরি করে সেই সেন্টেন্স গুলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এগুলো করা শিখতে হবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, পাস্ট টেন্সে অজয়ের বসে। তো ওই সেম ওয়েতে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ইউ, উই, দে, তাহলে আর বসবে। সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ বসে, সরি ওয়ার বসবে। সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ বসবে। আর প্রেজেন্ট টেন্সের মতোই এটাও
পাস্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্ব হিসেবে ওয়াজ আর ব্যবহৃত হতে পারে, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ আর ব্যবহৃত হতে পারে। যেমন হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ আ ডক্টর, ইউ ওয়ার হ্যাপি, ইউ ওয়ার এ স্মার্ট গার্ল। দোজ আর পাস্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। এখানে এই ওয়াজ আরটাই মেইন ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পর বি ভার্বের পাস্ট ফর্ম, এটা যার বাংলা অর্থ ছিল। তো মেইন ভার্ব হিসেবে যখন বসছে এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এই ধারণা বা এই কনসেপ্টটা দূর করতে হবে যে অ্যাম ইজ আর থাকলে বা ওয়াজ আর থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স। আমার যখন বারবার একটা কথা বলছি, অ্যাম ইজ আর ওয়াজ আর মেইন ভার্ব হিসেবে বসে কোনো সেন্টেন্সে, তখন কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হয়, আমরা যখন ফিউচারে কথা বলি আমাদের বি এর ব্যবহার করতে হয়, তাই না? অর্থাৎ আমার মেইন ভার্বটা তো মূলত বি ভার্ব। ফিউচারে কথা বললে আমরা শ্যাল বা উইল যুক্ত করি মেইন ভার্বের আগে বা ভার্বের বেস ফর্মের আগে, তো আমরা এখানে বি এর আগে করি। এখন শ্যাল বি বা উইল বি এটাও কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আমি কাজটা করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সে ফুটবল খেলতে থাকবে, হি উইল বি প্লেইং ফুটবল। কিন্তু এই শ্যাল বি বা উইল বি ফিউচার ইনডিফিনিট টেন্সেও বসে যখন মেইন ভার্ব হিসেবে বসবে আমার এই বি শব্দটা। এগুলো অক্সিলারি ভার্ব তখনই হবে যখন এরপর আরেকটা ভার্ব থাকবে এবং তার সঙ্গে আইএনজি হবে, সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তাহলে শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি বসে না, ফিউচার ইনডিফিনিট টেন্সে এটা হতে পারে অ্যাজ আ মেইন ভার্ব। যেমন আই উইল বি আ ডক্টর, বি মানে কি হওয়া, উইল বি মানে হব, আমি একজন ডাক্তার হব। আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, ইউ উইল বি টিচার, তুমি শিক্ষক হবে। ইউ উইল বি আ টিচার, এরকম হবে, তুমি একজন শিক্ষক হবে। তাহলে আমি যদি বলি তারা বাড়িতে থাকবে, বি মানে তো হওয়া, এখানে অবজেক্টে যদি পার্সন থাকে তাহলেই হওয়া, যদি প্লেস থাকে। আমি যদি বলি তারা বাড়িতে থাকবে, দে উইল বি অ্যাট হোম, তারা বাড়িতে থাকবে। সে এখন অফিসে থাকবে, হি উইল বি অ্যাট অফিস নাও। অর্থাৎ বি এর মানে কিন্তু থাকাও বোঝায়। এগুলো যখন নেগেটিভ করবেন খুবই সিম্পল, এখানে উইলটা অক্সিলারি ভার্ব যেহেতু, এর সাথে নট বসালেই সেন্টেন্স গুলো নেগেটিভ হবে। আই উইল নট বি আ ডক্টর, অর্থাৎ আই উইল নট কে কন্ট্রাস্টে বা সংক্ষেপে আবার ওন্ট বলা হয়। আই ওন্ট বি আ ডক্টর, হি ওন্ট বি আ টিচার, দে ওন্ট বি আ ফুটবলার। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, অনেকে মনে করে উইল বিটা অক্সিলারি ভার্ব, বাট এটা আপনাকে বুঝতে হবে অক্সিলারি বা হেল্পিং ভার্ব যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র উইল, বিটা এখানে মেইন ভার্ব। সো বিটা সাবজেক্টের পরে থাকবে। অনেকে বলে উইল বি এ ডক্টর, উইল বি হি আ ডক্টর, কিন্তু সেন্টেন্সটা এরকম না। আমার এটা বুঝতে হবে, আমার বিটা সাবজেক্টের পরে থাকবে। অর্থাৎ আপনি যখন নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, শুধুমাত্র উইলটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ উইল হি বি আ ডক্টর, সেন্টেন্সটা এরকম হবে, আগে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, দেন অবজেক্ট। উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে। উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে ওন্ট হি বি আ ডক্টর, ওন্ট দে বি ফুটবলার, ওন্ট ইউ বি আ টিচার। হ্যাঁ, আর এই ওন্ট কন্ট্রাস্ট ফর্মে এইভাবে লেখা যায়। কিন্তু যদি নট কে উইল নট যদি আপনি বলেন, ফুল ফর্মে যদি নট ইউজ করেন, সাবজেক্ট প্রোনাউন হলে নটটা সাবজেক্টের পরে থাকে, সাবজেক্ট নাউন হলে নট সাবজেক্টের আগে থাকে। কিন্তু কন্ট্রাস্ট ফর্ম বা শর্ট ফর্মে সাবজেক্ট নাউন হোক বা প্রোনাউন হোক, এখানে যেভাবে আছে এভাবে লেখা যায়। অর্থাৎ ওন্ট হি বি এ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে না। কিন্তু যদি ওন্ট না বলে উইল নট বলতেন, তখন নটটাকে হি এর পরে বলতে হবে, যে উইল হি নট বি এ ডক্টর, উইল দে নট বি ফুটবলার, উইল ইউ নট বি আ টিচার। নট কে ফুল ফর্মে বললে উইল নট ইউ বি এ টিচার এরকম হবে না, উইল নট দে বি ফুটবলার এরকম হবে না। সাবজেক্ট প্রোনাউন থাকলে নট যদি ফুল ফর্মে বসান, সাবজেক্টের পরে বসাতে হবে। কিন্তু সাবজেক্ট যদি নাউন থাকে, নট কে ফুল ফর্মে বসালে সাবজেক্টের আগে বসানো যায়। যেমন হি না থেকে যদি বলতো রহিম কি ডাক্তার হবে না, উইল নট রহিম বি আ ডক্টর এরকম হতো। কিন্তু হি যেহেতু আছে প্রোনাউন, এটা একটা প্রোনাউন থাকলে উইল হি নট বি এ ডক্টর এরকম হবে। জানি না কেউ এটা বুঝতে পারছেন কিনা। কিন্তু কন্ট্রাস্ট ফর্ম বা শর্ট ফর্মে আমার এইভাবে অক্সিলারি ভার্বের সাথেই নট বসবে, সেটা সাবজেক্ট নাউন হোক বা প্রোনাউন যেটাই হোক না কেন। জাস্ট ওন্ট হি বি, ওন্ট রহিম বি, ওন্ট দে বি, এরকম হবে। এই যে কথাটা আমি বললাম এইমাত্র, আপনারা কি কেউ বুঝতে পারছেন আমার কথাটা?
আমি উদাহরণ দিয়ে দেখাবো, সমস্যা নেই, বাট আমার মুখের কথাটা কেউ বুঝতে পারছেন লাস্টে যেটা বললাম? হ্যাঁ? আমি এই যে won't হচ্ছে কি, উইল নট এর কন্ট্রাস্ট ফর্ম বা শর্ট ফর্ম। কিন্তু যদি উইল নট স্পোকেনে এরকম কন্ট্রাস্টে কথা বলে, কিন্তু রিটেন ইংলিশে এরকম কন্ট্রাস্ট ব্যবহার করলে কিন্তু সেটা ভালো হয় না, ফর্মাল হয় না, ফুল ফর্মে লিখতে হয় সবকিছু। তো যদি নট কে ফুল ফর্মে লেখেন, তখন উইল নট হি বি এ ডক্টর হবে না, উইল হি নট বি এ ডক্টর এরকম হয়, উইল দে নট বি ফুটবলার এরকম হয়, উইল ইউ নট বি এ টিচার এরকম হয়। কিন্তু নট মানে যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে নট সাবজেক্টের পরে থাকে, কিন্তু সাবজেক্ট যদি নাউন হয়, নাউন মানে কি নাম, রহিম, করিম, জসিম, তাহলে নটটা সাবজেক্টের আগে থাকে, যে উইল নট রহিম, উইল নট করিম বি এ ডক্টর এরকম। আর কন্ট্রাস্ট ফর্মে বসানো যায় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমার উইল বি এরপর আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি হয়। এটা ডেফিনেশনটা কেমন? ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। যেমন আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি এই কাজটা করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা একটা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকায় যেতে থাকবে। উই উইল বি লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতে থাকবো। অর্থাৎ উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ একদমই সহজ, যেহেতু মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে। সো আই ওন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। হি ওন্ট বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো। উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে। উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে। উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে। ওন্ট আই বি ইটিং রাইস, নেগেটিভ ইন্টারোগেটিভ, আমি কি ভাত খেতে থাকবো না। তো এইভাবে আর কি সেন্টেন্স তৈরি করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে যে এই বি ভার্ব গুলোকে কখন আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করব বা কখন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করবো। এখানে আরো বিভিন্ন স্ট্রাকচার বা অনেক কিছু দেওয়া আছে, আপনারা নিজের একটু এগুলো দেখে নিবেন। এখন দেখেন এই যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার আহ এখানে কিছু এক্সারসাইজ আছে। যেমন দে ড্যাশ সো হ্যাপি টু সি ইউ, they are so happy. She dash very talented, she is very talented. My parents dash in the living room, সাবজেক্টটা প্লুরাল এখানে, তাহলে আর ইন দ্য লিভিং রুম। উই ড্যাশ ইটিং ডিনার লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট আছে তো এখানে আর হতে পারতো, বাট আর হবে না লাস্ট নাইট থাকার কারণে, এখানে ওয়ার হবে। উই ওয়ার ইটিং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে হ্যাভ এর পরে বিন হয়, দে হ্যাভ বিন টু লন্ডন টুয়াইস, তারা দুইবার লন্ডনে থেকেছে। হি ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে হি ওয়াজ বিং কাইন্ড, সে দয়ালু হচ্ছিল। আই মাস্ট হচ্ছে একটা মডাল ভার্ব, এরপরে মেইন ভার্বের রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আই মাস্ট বি হোম বিফোর ইভিনিং, মানে থাকা বোঝাচ্ছে আমি অবশ্যই বাড়ি থাকবো সন্ধ্যার আগে। ইট ইজ কোল্ড টুডে। সো এইভাবে এগুলো করতে হয়, এগুলো আপনারা একটু করবেন। আমি এই জায়গাটাতে আবার আসতেছি বি ভার্ব, বাট তার আগে আমি একটু ডু ভার্ব নিয়ে কথা বলবো, কারণ এইখানে এই অক্সিলারি ভার্ব গুলো একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে হয়। তো একটু এই জায়গাটায় সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। দেখেন এই অ্যামিজারের বিষয়টা যেভাবে বললাম সেইভাবেই এই ডু ডাজ ডিড এই ভার্ব গুলো আমাদের কাছে কিন্তু অনেক পরিচিত। সেন্টেন্সে এটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্নভাবে বসে থাকে। তো এই ভার্ব গুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো ইন্ট্রোগেটিভ করে, আবার কখনো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে থাকে। তো কখন কি হয় সেটা আমরা বুঝবো। দেখেন এই ডু এর বাংলা অর্থ কি, জাস্ট অ্যাকচুয়ালি ডু মানে আমরা কি জানি, যে ডু মানে করা, তাই না? এটা আমরা জানি। এবং যখন আপনি মেইন ভার্ব হিসেবে ইউজ করবেন, আবারও বলছি এখানে আমি যেটা লিখছিলাম, এই দেখেন এই যে বি, এই যে বি মানে যেমন হওয়া বা থাকা, এই ডু ভার্ব মানে ডু মানে করা। আপনি যখন মেইন ভার্ব হিসেবে ইউজ করবেন তখন আপনি যে কোনো টেন্সে এটাকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ মনে করেন যে আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি। আই এম ডুইং, আমি করতেছি।
আই উইল বি ডুইং, আমি করতে থাকবো। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজ করেছিলাম। আই উইল ডু, আমি করব। আই হ্যাভ ডান, আমি করেছি। অর্থাৎ ডু ভার্বটাকে আপনি যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেন করা অর্থে, যে কোনো টেন্সে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করলে এটার কিন্তু কোনো অর্থ দেয় না। ডু মানে যে করা, এই করা অর্থটা দিবে না। যেমন মনে করেন আমি যদি বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? যে তুমি কি ইংরেজি শেখো, তাই না? এখানেও কিন্তু আমি ডু এর ব্যবহার করছি, ডি ও ডু, যার বাংলা অর্থ করা। কিন্তু এই সম্পূর্ণ সেন্টেন্সটা আমি যখন মিনিং বের করতেছি, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি হচ্ছে? যে তুমি কি ইংরেজি শেখো, অর্থাৎ লার্ন মানে শেখা, এটা আমার মেইন ভার্ব, এই ভার্বটার অর্থ প্রকাশ পাচ্ছে। কিন্তু ডু মানে যে করা, এই করা কথাটা কি সম্পূর্ণ সেন্টেন্সের ভিতর কোথাও বলছি না। অর্থাৎ এই ডুটা শুধুমাত্র ইন্ট্রোগেটিভ করার জন্য, সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ করার জন্যই ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে, অন্য একটা ভার্বের পূর্বে বসে, অন্য একটা ভার্বকে কথা বলতে সাহায্য করে, তখন এই ডু ডাজ ডিড এর কোনো অর্থ নেই, দ্যার ইজ নো মিনিং, কোনো ধরনের বাংলা অর্থ নেই। কিন্তু যখন এরা নিজেরা মেইন ভার্ব হিসেবে বসে, তখন এই ডু ভার্বের যে অর্থ আছে করা, এই অর্থটা প্রকাশ পায়। অর্থাৎ এখানে বিষয়টা কি হবে দেখেন, ডু মানে করা, ঠিক আছে, কিন্তু এই ডু ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটা হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার জন্য কিন্তু এই ডু ভার্বের ব্যবহার হয়। দেখেন এই ছোট ছোট বিষয়গুলো জানতে হয়, আমি এই যে বিষয়গুলো দেখাচ্ছি না, এগুলো খুবই বেসিক গ্রামার। বাট এই জায়গাগুলোতেই অনেকের ভালো কনসেপ্ট নেই, এবং এই জায়গাগুলোতে ভালো কনসেপ্ট না থাকলে আপনি অ্যাডভান্স লেভেলে ভালো করতে পারবেন না। ধাপে ধাপে কনফিউশন ফেস করবেন এবং প্রবলেম ফেস করবেন, কনফিউশন ফিল করবেন, আপনার সেন্টেন্স তৈরি করতে প্রবলেম হবে। এই বিষয়গুলো সম্পর্কে ভালো একটা কনসেপ্ট রাখতে হয়। দেখেন এই জায়গাটাতে কি বলছে যে এই ডু ভার্বের মেইন ব্যবহারটা কি। আমি আপনাদের গত যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে বলছিলাম যে আমাদের ইংলিশে টেন্সের স্ট্রাকচার আছে 12টা, এবং আপনি যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে চান, প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকে। অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে ইন্ট্রোগেটিভ হয়। কিন্তু 12টা টেন্সের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব আছে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে, অক্সিলারি ভার্ব থাকে না। অন্য সব টেন্সেই আছে কিন্তু। তো এই জায়গাটাতে অক্সিলারি ভার্ব হিসাবে মূলত আমরা ডু ডাজ ডিড এর ব্যবহারটা করে থাকি একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। মানে সমস্ত সেন্টেন্সে কিন্তু মেইন সেন্টেন্সেই অক্সিলারি ভার্ব থাকে, নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে তার সাথে নট বসালে হয়ে যায়। অর্থাৎ এইখানে এগুলো দেওয়া, দেখেন এই যে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, অ্যামটা অক্সিলারি ভার্ব, ইটিংটা মেইন ভার্ব। তাহলে আপনি নেগেটিভ কিভাবে করছেন? আই এম নট ইটিং রাইস। হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ নট প্লেইং ফুটবল। দে আর ওয়াচিং টিভি, দে আর নট ওয়াচিং টিভি। তারা টিভি দেখছে, তারা টিভি দেখছে না। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ আর নট ড্রাইভিং আ কার। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, Rohim has not completed his work. I have eaten my dinner. I have not eaten my dinner. He has finished his homework. He has not finished his homework. They were playing football. They were not playing football. তাহলে সব জায়গাতে আমার অক্সিলারি ভার্ব আছে, তার সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হচ্ছে। ইভেন ইন্ট্রোগেটিভও আপনি যদি করতে চান, দেখেন আই এম ইটিং রাইস, জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে একটা সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়, যে এম আই ইটিং রাইস, ইজ প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল, দে আর ওয়াচিং টিভি, are they watching TV? You are driving a car. Are you driving a car? Rohim has completed his work. Has Rohim completed his work? Has Rohim completed his work? I have eaten my dinner. Have I eaten my dinner? He has finished his homework. Has he finished his homework? Huh? They were playing football. Were they playing football? I was singing a song. Was I singing a song? So এইভাবে আপনার যে কোনো সেন্টেন্সকে কিন্তু নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা যায়। কিন্তু এই সেন্টেন্স গুলো আপনি কিভাবে করবেন? যেমন আই প্লে ফুটবল, এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, দে গো টু স্কুল। তা আপনি কি প্লে নট ফুটবল বলবেন, স্যাট নট বলবেন, গো নট বলবেন? বলতে পারবেন না। অর্থাৎ এগুলো প্রেজেন্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সাবজেক্ট ফর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম আছে, যে আই স্পোক ইন ইংলিশ, হি ডিসকাস দ্য ম্যাটার, এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার হি রাইটস এ লেটার, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, তখন আমাদের ওই ডু ভার্বের সাহায্য নিতে হয়। প্রেজেন্ট টেন্সে ডু বসে,
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে, পাস্ট টেন্সে ডিড বসে। আর যখন এই ডু ডাজ ডিড বসে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। যেমন এই রাইটস আছে, দেখেন রাইটের সাথে এস, বা ডিসকাস্ট আছে বা স্পোক আছে, এই ধরনের ফর্মগুলো থাকে না যখন আমরা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করি। রাইটস এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট, ডিসকাস্ট এর প্রেজেন্ট ফর্ম ডিসকাস, স্পোক এর প্রেজেন্ট ফর্ম স্পিক। একদম প্রেজেন্ট রুট ফর্মে চলে আসে সেন্টেন্স গুলো। যেমন I play football, I do not play football. They draw a picture, they do not draw a picture. You eat rice, you do not eat rice. I write a letter, I do not write a letter. I sing a song, I don't sing a song. এবার দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, এটা আমার নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য কোথাও না, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে। আর যখন আপনি নেগেটিভ করবেন ডাজের ব্যবহার করতে হয় ডু এর পরিবর্তে। ডাজ মানে ডু এর সাথে ইএস বসে, অর্থাৎ ডাজও একটা থার্ড পারসন ফর্ম ভার্বের। তো পরপর দুটো থার্ড পারসন ফর্ম বসতে পারে না। তো যখন ডাজ বসবে নেগেটিভ করার জন্য বা ইন্ট্রোগেটিভ করার জন্য, তখন মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মে চলে আসে, ভি ওয়ানে চলে আসে। অর্থাৎ মেইন ভার্বের সাথে ওই এস বা ইএস আর থাকে না। এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য কোথাও না। তাহলে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। সি সিংস আ সং, সে একটা গান গায়। সি ডাজ নট সিং আ সং, সে গান গায় না। রহিম ড্রস আ পিকচার, রহিম একটা ছবি আঁকে। রহিম ডাজ নট ড্র আ পিকচার, রহিম ছবি আঁকে না। ইট হ্যাজ আ রেড কালার, এটা লাল রং আছে। ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, এটা লাল রং নেই। আচ্ছা এই জিনিসটা কি, এইটা আমি একটু বুঝাই দিচ্ছি। এটা হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, যেখানে ইট হ্যাজ দিলেন, আবার এখানে ডাজ নট হ্যাভ, এটা তো বুঝলাম না, তাই না? অনেকে এটা বুঝতে সমস্যা হতে পারে। কথাটা বোঝেন। আমি এই যে সেন্টেন্সটা করলাম যে করিম ড্রাইভস এ কার, করিম একটা গাড়ি চালায়। করিম ডাজেন্ট ড্রাইভ এ কার, করিম গাড়ি চালায় না। এই যে ড্রাইভসটা মূলত কি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই এটা বসালাম। দেখেন না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের থার্ড পারসন ফর্ম বসাতে হয় বা ভি5। এই ড্রাইভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে ড্রাইভস। কিন্তু আমার এই যে হ্যাভ যে ভার্বটা, এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম তো এরকম হ্যাভস না। হ্যাভের থার্ড পারসন ফর্মটা একটু ডিফারেন্ট। মানে আমাদের এই যে ভার্বের ফর্মগুলো আমি এখানে লিখছি না, আমাদের মোস্ট অফ দা ভার্বের দেখেন ভি5 যেটা বা থার্ড পারসন ফর্ম, এটা কখন বসে? সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার এই ফর্মগুলো বসে। তো গো এর থার্ড পারসন ফর্ম গোজ, রাইট এর থার্ড পারসন ফর্ম রাইটস, ড্রাইভ এর ড্রাইভস, ড্র এর ড্রস, স্পিক এর স্পিক্স, ডু এর ডাজ। কিন্তু এই হ্যাভ এর থার্ড পারসন ফর্মটা হচ্ছে হ্যাজ। কথাটা বোঝেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ এর ভিতর হ্যাজ বসে। হ্যাভ এর থার্ড পারসন কিন্তু এরকম হ্যাভস না, হ্যাজ। তার মানে আমার এই জিনিসটা বুঝতে হবে, এখানে অনেকে কনফিউশনে থাকে। এই যে ইট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমি কিন্তু হ্যাভ বসাতে পারবো না, বা হ্যাভসও এরকম কোনো কিছু না, হ্যাজ বসবে। ইট হ্যাজ আ রেড কালার, এটা লাল রং আছে, রেড কালার। অর্থাৎ আমার নিয়ম কি, দেখেন হি আমার সাবজেক্ট, হি গোস টু স্কুল। গো মানে কি যাওয়া, তার পাস থার্ড পারসন ফর্ম কি গোস, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে আমি যেটা নেগেটিভ করে আমি কি বলছি, হি ডাজেন্ট, অর্থাৎ ডাজ এর ব্যবহার করছি, ডাজ নট। এই ডাজটা কি, ডাজ হচ্ছে ডু এর থার্ড পারসন ফর্ম। এই যে ডু এর থার্ড পারসন হচ্ছে ভি5 হচ্ছে ডাজ। তো যখন আমি ডাজ বসাচ্ছি তখন আমার এই গোজ আর বসবে না, অর্থাৎ পরপর দুটো থার্ড পারসনের ফর্মের ভার্ব বসতে পারে না। ডাজ বসালে, ডাজ কেন বসাচ্ছি, নেগেটিভ করার জন্য, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তাই। তো ডাজ বসালে মেইন ভার্বটার গোজ থাকবে না, এটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে, গো হয়ে যাবে। অর্থাৎ আমি এটা নেগেটিভ কিভাবে করি, যে হি ডাজেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। তাহলে ইট হ্যাজ আ রেড কালার, এই এই যে হ্যাজ, এই হ্যাজটা কি, হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম। তাহলে আবার ডাজ কি, ডাজ হচ্ছে ডু ভার্বের থার্ড পারসন ফর্ম। তো যখন আমি নেগেটিভ করবো আমার ডাজ বসাতে হচ্ছে যে ইট ডাজ নট। তাহলে আমি যখন ডাজ নট বসাচ্ছি, তাহলে ডাজ নট বসালে আমি যেমন এই গোসকে গোতে নিয়ে আসছি, অর্থাৎ গোস 5 বি5, এটার প্রেজেন্ট ফর্ম গো। তাহলে আমার এই হ্যাজ বি5, এটার প্রেজেন্ট ফর্ম কি হ্যাভ। এই জন্য আমার এইটা বসাতে হয় ডাজ বসালে। অর্থাৎ ইট ডাজেন্ট হ্যাজ, হ্যাজ না, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, হ্যাভ আ রেড কালার। তাহলে কি বললাম, যে ইট হ্যাজ আ রেড কালার, এটা লাল রং আছে।
মানে আমার এখানে বুঝতে হবে যে প্রত্যেকটা ভার্বের থার্ড পারসন বা V5 হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস এরকম থাকে, কিন্তু এই হ্যাভের থার্ড পারসন হচ্ছে হ্যাজ। এই জন্য আমাকে হ্যাজ বসাতে হবে, নেগেটিভ করলে ডাজ, আর ডাজ বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। আমি যদি বলি ইট হ্যাড আর রেড কালার, রেড কালার অর্থাৎ এটা লাল রং ছিল, আমি হ্যাড এর ব্যবহার করি, তাহলে হ্যাড কি, হ্যাভের পাস্ট ফর্ম। তো যখন আমি নেগেটিভ করব আমি ডিড বসাবো, আর ডিড কি, ডিড হচ্ছে এই ডু ভার্বের পাস্ট ফর্ম। তো যখন আমি ডিড বসাবো তখন পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, অর্থাৎ এই হ্যাডটা হ্যাবে চলে আসে। অর্থাৎ ইট হ্যাড আ রেড কালার, এটা নেগেটিভ কি, ইট ডিডেন্ট, এটা লাল রং ছিল, ইট ডিডেন্ট হ্যাভ আ রেড কালার, এটা লাল রং ছিল না। অর্থাৎ আমি যদি বলি এখানে আই ওয়েন্ট, বা হি গোস না বলে আমি যদি বলি হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। অর্থাৎ এই যে গো, এই গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আবার এই যে ডু, এই ডু ভার্বের পাস্ট ফর্ম কি, ডিড। তো পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসবে না, ডিড আর ওয়েন্ট পরপর বসবে না। আমার ডিড যখনই আমি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসাবো এই ওয়েন্টটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে। ডাজ বা ডু যখনই আমি বসাবো, ডাজ বসালে গোসটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে। তাহলে হি ওয়েন্ট টু স্কুল, তাহলে এইটা যদি আমি নেগেটিভ করি কি হবে, হি ডিডেন্ট, হি ডিডেন্ট গো টু স্কুল, অর্থাৎ মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে এই যে জিনিসটা যে ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, ইট হ্যাড আ রেড কালার, ইট ডিডেন্ট হ্যাভ আ রেড কালার, এই জিনিসটা কেন হলো এটা কি এখন বুঝতে পারছেন আপনারা? এই যে আলোচনাটা করলাম, বোঝা গেল জিনিসটা কি? আমার আমার সব ভার্বের, আমার ডাউট থাকবে, আমার সব ভার্বের থার্ড পারসন, বুঝতে পেরেছি, আমার সব ভার্বের থার্ড পারসন ফর্ম কিন্তু সেম না। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আমরা টেন্সের স্ট্রাকচারে বিভিন্ন টিচারের কাছে বিভিন্ন বইতে বা রুলস আপনি এটাই শিখে আসবেন, কিন্তু আমি আজকে যে বিষয়টা বললাম এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট আপনাদের দিলাম। আমরা এটাই জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তা সাবজেক্ট আমার হি, তাহলে কি আমার হ্যাভের সাথে এস বসবে, হ্যাভস হবে না, কিন্তু আমার কিন্তু এই ভার্বের থার্ড পারসন ফর্ম আলাদা, হ্যাজ। তো সেইভাবে আমাকে মেনটেন করে লিখতে হবে। তো এই জিনিসগুলো এগুলো সিলি, খুবই ছোট ছোট মিস্টেক, মানে আহ খুবই বেসিক থিংস, বাট এই বেসিক থিংস গুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে না, এবং এগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকার কারণে আপনি যত রুল শেখেন, যত অ্যাডভান্স লেভেলে যান, যত স্ট্রাকচার শেখেন না কেন, আপনি দেখেন দেখেন আপনি কনফিউশনে পড়ে যান, সেন্টেন্স ভালোভাবে তৈরি করতে পারেন না, ভালোভাবে লিখতে পারেন না, একটা কথা ভালোভাবে বলতে পারেন না। এই জায়গাগুলো আগে ডেভেলপ করতে হয় অ্যাডভান্স হতে গেলে, প্রফেশনাল হতে গেলে। এটা যতই সহজ মনে হোক না কেন এর ভিতরে অনেক কিছু থাকে, তো সেগুলো আগে ভালোভাবে নিতে হয়, তারপর সামনের দিকে এগোতে হয়, তাহলে প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটাকে শেখা যায়। আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? নতুন কিছু শিখতে পারছেন বা নিতে পারছেন? কঠিন না, খুবই সহজ ক্লাস, রেকর্ড বারবার দেখবেন, কঠিন লাগবে না, সহজ হয়ে যাবে। এর থেকে সহজে আর বোঝানো যায় না এই জিনিসগুলোকে। ভালোভাবে রেকর্ড গুলো দেখবেন, হ্যাঁ, কারণ এই জায়গাগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট না নিলে, এগুলো ইমপ্রুভ করতে না পারলে, যতই প্রেজেন্টেশন দেন, যতই রাইটিং ডেভেলপ করতে চান, কোনোভাবেই ডেভেলপমেন্ট আসবে না। এগুলো ফান্ডামেন্টাল থিংস, ফান্ডামেন্টাল মানে কি, মৌলিক, অর্থাৎ এগুলো না শিখে কোথাও যাওয়া যায় না। আপনি যাই শিখতে চান না কেন, যাই বলতে চান না কেন, এগুলো শিখেই সামনে আপনার এগোতে হবে। তো এরপর দেখেন কোথায় ছিলাম, এই যে জায়গাগুলোর কথা বলছিলাম। তাহলে এইভাবে আপনার পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, আমরা পাস্ট টেন্সে যখন, আচ্ছা আমি এখানে আবার আছে কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, তো এগুলো তো আপনারা বোঝেন পারবেন, যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তাহলে ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি, এই ডু এর ব্যবহারগুলো এখানে কেন করছি, আমি কি বলছি, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে, ওই অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়। কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই জায়গাটাতে অক্সিলারি ভার্ব হিসাবে আমাদের কি বসাতে হয়, অক্সিলারি ভার্ব হিসাবে আমাদের আহ ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়।
এমনিতে ডু ডাজ ডিড এর কিন্তু একটা প্র্যাকটিক্যাল মানে পার্টিকুলার একটা মিনিং আছে। ডু মানে করা, ডিড মানে করেছিল। মেইন ভার্ব হিসাবে আপনি যে কোনো টেন্সে বসাতে পারেন, বাট যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, অন্য একটা মেইন ভার্বকে সাহায্য করার জন্য বসবে, সেটা নেগেটিভের ক্ষেত্রে হোক বা ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে হোক, অন্য একটা মেইন ভার্বকে সাহায্য করার ক্ষেত্রে যখন আমার বসবে, তখন কিন্তু এই ডু ডাজ ডিড এর কোনো অ্যাকচুয়াল মিনিং নেই। ডু মানে যে করা, এই ধরনের কোনো অর্থ এখানে আমার দিবে না। তো এই বিষয়গুলো আপনার বুঝতে হবে। এই দেখেন, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। শি সিংস এ সং, ডাজ শি সিং এ সং। রহিম ড্রস আ পিকচার, ডাজ রহিম ড্র এ পিকচার। ইট হ্যাজ এ রেড কালার, ডাজ ইট হ্যাভ আ রেড কালার। করিম ড্রাইভস এ কার, ডাজ করিম ড্রাইভ আ কার, ডাজ করিম ড্রাইভ আ কার। পাস্ট টেন্সে কি হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোতে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, নেগেটিভ ডিড এর ব্যবহার করতে হয়। আর ডিড ব্যবহার করলে কি হবে, পাস্ট ফর্মে ভার্ব আর থাকবে না, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। আর যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, ডিডটা সাবজেক্টের আগে আসবে, দেন সাবজেক্ট বসার পরে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে। অর্থাৎ আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম। আই এট রাইস, ইট এর পাস্ট ফর্ম এট। আই ডিডেন্ট ইট রাইস, যখন ডিড ব্যবহার করবেন মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। আই ডিডেন্ট ইট রাইস, এগুলো কিন্তু পাস্ট টেন্স, অতীতের কথা। আমি ভাত খেয়েছিলাম, বাংলা বোঝেন, আমি ভাত খাইনি। আমি কি ভাত খেয়েছিলাম। আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম। আই মেট হিম, এম ডাবল ইটি, মিটের পাস্ট ফ্রম মেট, আমি তার সাথে দেখা করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি দেখা করেছিলাম। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি ছবি এঁকেছিল। সে কি ছবি এঁকেছিল। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। ডিডেন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাইনি। আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ। ডিড আই স্পিক ইন ইংলিশ, ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ। ওয়াই ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ, আমি কেন ইংরেজিতে কথা বলিনি। আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম, ডিডেন্ট আই মিট হিম। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র এ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি ছবি এঁকেছিল। ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কি ছবি আঁকেনি। ওয়ার ডিড হি ড্র এ পিকচার, সে কোথায় ছবি এঁকেছিল। ওয়াই ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কেন ছবি আঁকেনি। ওয়েন ডিড হি ড্র এ পিকচার, সে কখন ছবি এঁকেছিল। ইউ রোট এ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ ডিডেন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লেখনি। ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে। এইভাবে প্র্যাকটিস করবেন এগুলো। ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লেখনি। হোয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কেন চিঠি লেখনি। ওয়েন ডিড ইউ রাইট আ লেটার, তুমি কখন চিঠি লিখেছিলে। দে ড্রোভ এ কার, তারা গাড়ি চালিয়েছিল। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল। ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি। ওয়ার ডিড দে ড্রাইভ আ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড দে ড্রাইভ আ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালায়নি। এইভাবে এই সেন্টেন্সের ফাংশন গুলো বুঝতে হবে। এগুলো ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর একদিনে সব করতে গেলে ধরে রাখতে পারবেন না। আমি নেক্সট ক্লাসে আপনাদের হ্যাভ ভার্ব নিয়ে কথা বলবো, এবং এই বি ভার্ব বা ডু ভার্বের সঙ্গে এই হ্যাভ ভার্বের যে কানেকশন বা এর যে পার্থক্য, এই হ্যাভ ভার্বটাকেও অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করা যায়, আবার মেইন ভার্ব হিসাবে ইউজ করা যায়। অক্সিলারি ভার্ব হিসাবে পারফেক্ট টেন্স গুলোতে ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট। আর মেইন ভার্ব হিসাবে আছে অর্থে হ্যাভ এর ব্যবহার হয়। আছে অর্থে বলতে কোন আছে, কারো অধিকারে কোনো কিছু আছে বা কারো মালিকানায় কোনো কিছু আছে, এই অর্থে হ্যাভ এর ব্যবহার হয়। এই দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, মনে করেন, সবাই অনেকে এই জায়গাগুলোতে ভুল করে, মনে করেন আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। অনেকে এটার নেগেটিভ সেন্টেন্স এভাবে করে, আই হ্যাভ নট
আ কার, আমার গাড়ি নেই, এটা কিন্তু একটা রং সেন্টেন্স। আবার আমি যদি বলি আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক সম্পন্ন করেছি, এটা যদি আপনি নেগেটিভ করেন আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, কারণ এইখানে এই হ্যাভটা অক্সিলারি ভার্ব, এই হ্যাভের মানে আছে এটা আছে কোনো ধরনের মানে দেয় না, এখানে মিনিংটা হচ্ছে এই ফিনিশ মানে শেষ করা, এই ভার্বটার মিনিং দেয়, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। কিন্তু এই যে উপরের যে সেন্টেন্সটা আই হ্যাভ নট এ কার, এটা আমার ভুল। কারণ কি? এর কারণ হচ্ছে আমি এই যে সেন্টেন্সটা লিখলাম আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, এইখানে এই হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, হ্যাভের মানে আছে বোঝাচ্ছে, কারো অধিকারে থাকা কারো মালিকানায় থাকা বোঝায়। অর্থাৎ আমি যদি মনে করেন আমি যদি বলি যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আপনি কি এটা নেগেটিভ আই গো নট টু স্কুল বলেন? এরকম তো আমরা বলি না। তাহলে আপনি এখানে হ্যাভ নট কেন বলবেন? গো যেমন মেইন ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, এই হ্যাভও মেইন ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আপনি যদি গো নট না বলেন আপনি হ্যাভ নট কেন বলবেন? আমরা কি বলি যে আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। তাহলে এইখানেও আপনি এইভাবে কথাটা বলবেন, আই হ্যাভ নট এ কার, আই হ্যাভ নট এ কার না বলে আই ডোন্ট হ্যাভ আ কার। মডার্ন গ্রামার অনুযায়ী এটার ব্যবহার হয়, এনসিয়েন্ট বা ওল্ড ইংলিশ গ্রামে এই হ্যাভ নট হ্যাজ নট এর ব্যবহার হতো, কিন্তু বর্তমান গ্রামার এটা হয় না, এটা সম্পূর্ণ ভুল একটা সেন্টেন্স, এটা গ্রামার মেনটেন করে না। যেহেতু হ্যাভ এখানে মেইন ভার্ব, আপনি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট টেন্সের সেন্টেন্সকে যেভাবে আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করেন আপনাকে এটা সেইভাবেই করতে হবে। আর তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন থাকে অর্থাৎ হি থাকে, তাহলে কি হ্যাভ হবে? হি থাকলে কি হয়, মনে করেন আমার এই আই না থেকে যদি হি থাকে, তাহলে গো এর জায়গায় কি হয়? হি গোজ হয় না, হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়, হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। তাহলে এই জায়গাটাতে হি হ্যাভ নয় কিন্তু হ্যাভ এর থার্ড পারসন হ্যাজ, হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। তাহলে এইটা যদি আমি নেগেটিভ করি গোজ নট তো বলবো না, কি বসি, কি বলি আমরা, হি ডাজেন্ট, আর ডাজ বসালে মেইন রোলটা প্রেজেন্ট ফর্ম, হি ডাজেন্ট গো টু স্কুল, সেই স্কুলে যায় না। তাহলে হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, এটা নেগেটিভ কি? এটা নেগেটিভ কিন্তু হি ওই ডাজেন্ট হ্যাভ এ কার, হ্যাভ এ কার, হ্যাঁ হ্যাভ হবে তাই না? হি ডাজেন্ট হ্যাভ এ কার, হ্যাজ থাকবে না কিন্তু, যেহেতু ডাজ বসাচ্ছি হ্যাজ ও থার্ড পারসন ডাজ ও থার্ড পারসন, দুটো থার্ড পারসন বসবে না, ডাজ বসালে এই হ্যাজটা কি হবে, প্রেজেন্ট ফর্মে চলে আসবে, সো হি ডাজেন্ট হ্যাভ আ কার। সেইভাবে এই বিষয়গুলোকে দেখতে হবে, এগুলোকে প্র্যাকটিস করতে হবে। হি হ্যাড এ কার, হি হ্যাড নট এ কার হবে না, হি ডিডেন্ট হ্যাভ এ কার হবে। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করতে হবে। এবং এই হ্যাভ ভার্বটাকে আরো ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে দেখব। এই পর্যন্ত যে কথাগুলো বললাম এই ক্লাসের রেকর্ডটা আপনারা একবার দেখবেন, পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, এটাও পড়বেন, পড়ে এই জায়গাগুলো নিয়ে যাদের প্রবলেম আছে, যাদের কনফিউশন আছে, ক্লিয়ার করে ফেলবেন, কারণ এগুলো খুবই ফান্ডামেন্টাল থিংস, এগুলো সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট না থাকলে ইংলিশে কখনোই ভালো করা সম্ভব নয়। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। বুঝতে পারছেন কি বলছি?